এই ভিডিওতে কাউকে জ্ঞান দেয়া হচ্ছে না। আমাদের কি কি করণীয় বলে রিভলিউশনারি সোশ্যাল বিজনেস মনে করে শুধুমাত্র তা তুলে ধরা হচ্ছে। No one is being educated in this video. It is just pointing out what revolutionary social business thinks we should do. সকল ছাত্র সমাজের দৃষ্টি আকর্ষণ করছি বাই আরশ আলী, কোঅর্ডিনেটর এইচআরএ ফাউন্ডেশন। তোমরা কি অনুভব করতে পারছো তোমরা কি অর্জন করে দেখিয়েছো? তোমাদের এই বিপ্লবকে সম্পূর্ণ সম্মান জানিয়ে তোমাদের প্রতি আমার কিছু পরামর্শ উপস্থাপন করছি। তোমরা এখন এই জাতির হিরো। ইতোমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ বিশ্বব্যাপী তোমাদের এই সফলতার গুঞ্জন শুরু হয়ে গেছে। সমগ্র বিশ্বের হাজারো তরুণ তরুণী তোমাদের আচার আচরণ, আদর্শ, জীবনধারা অনুসরণ করে চলবে। তাই নৈতিকভাবে বিবেচনা করলে তোমাদের এখন দায়িত্ব অনেক। তোমাদের জীবনের আদর্শ হতে হবে একজন বিপ্লবীর জীবনের মতন, ব্যক্তিগত স্বার্থ উপেক্ষা করে দেশ ও জাতির জন্য যারা নিজের সম্পূর্ণ জীবন উৎসর্গ করেছেন তাদের জীবনাদর্শই হওয়া উচিত তোমাদের জীবনাদর্শ। শুরুতেই আমাদের বিপ্লবীদের পূর্বের এবং বর্তমান জীবনধারার পরিবর্তন একটু লক্ষ্য করবেন। আমরা সবাই জানি যে উপদেষ্টা হলেই এই পদের যে সুযোগ সুবিধাগুলো আছে, যেমন গাড়ি, বাড়ি, সিকিউরিটি গার্ড, সেটা যে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটাও জানি যে এই সুযোগ সুবিধা ভোগ করলেই তাদের সাথে মানুষের বৈষম্যের একটি দেয়াল সৃষ্টি হয়ে যায়। যদি বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্যক্তিবর্গের জীবনের দিকে তাকান, তারা রাষ্ট্রীয় অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সেগুলো ভোগ করেননি। অতি সাধারণ জীবনযাপন করেছেন, যার ফলে তারা মানুষের অন্তরে জায়গা করে নিয়েছেন। বেশি দূর যেতে হবে না, ভারতের পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি, আন্না হাজারে, এদের জীবন দেখলেই বুঝতে পারবেন শুধুমাত্র লোভ লালসা ছেড়ে দিলে মানুষ মানুষের কত আপন হয়ে যেতে পারে। 8ই আগস্ট থেকে 21শে আগস্ট সমন্বয়কারীদের মধ্যে দৃশ্যমান পরিবর্তন। তোমরা কি জানো না মানুষ তোমাদের ইতোমধ্যেই বুর্জোয়া শ্রেণীর হিসেবে আঙ্গুল উঠাচ্ছে? তাহলে কি বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বৈষম্য শব্দটি হারিয়ে যাচ্ছে না? এখন আমাদের আগের যুগের বিপ্লবীদের জীবন আদর্শ কেমন ছিল আসুন জানার চেষ্টা করি। প্রথমেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন, সাধারণত সাদামাটা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করতেন এবং বিনম্র আচরণ বজায় রাখতেন। ভাসানী গ্রামীণ দরিদ্র মানুষের সঙ্গে গভীরভাবে সংযুক্ত ছিলেন এবং বেশিরভাগ সময় গ্রামে কাটাতেন। কৃষক ও নিপীড়িত মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করতেন। তিনি সম্পদ ও ক্ষমতার প্রতি আগ্রহী ছিলেন না, বরং সামাজিক ন্যায় বিচার ও সাম্রাজ্যবাদ বিরোধী কাজে মনোনিবেশ করেছিলেন। তার এই সরলতা ও আন্তরিকতা তাকে বিশেষ করে শ্রমজীবী ও কৃষক শ্রেণীর মধ্যে ব্যাপক শ্রদ্ধা ও ভালোবাসা এনে দিয়েছিল। সিরাজ শিকদার। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, সাধারণ পোশাক পরিধান করতেন এবং বিলাসিতা থেকে দূরে থাকতেন। শিকদার গ্রামীণ দরিদ্র মানুষের অধিকার নিয়ে সংগ্রাম করতেন এবং সর্বদা তাদের পাশে থাকতেন। তিনি ব্যক্তিগত সম্পদ ও স্বার্থের চেয়ে সর্বদা সমাজের নিম্নবর্গের মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতেন। তার এই নিঃস্বার্থ ও নিবেদিত প্রাণ জীবনধারা তাকে দেশের বিপ্লবী আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ স্থান দিয়েছিল। সিরাজুল আলম খান। তিনি ব্যক্তিগতভাবে খুবই সাদামাটা জীবনযাপন করতেন এবং বিলাসবহুল জীবন থেকে নিজেকে দূরে রাখতেন। সিরাজুল আলম খান রাজনৈতিক কৌশল ও আদর্শগত দিক থেকে সর্বদা সাধারণ মানুষের অধিকার ও মুক্তির পক্ষে ছিলেন। তিনি ক্ষমতা বা পদ পদবীর প্রতি আগ্রহী ছিলেন না, বরং নেপথ্যে থেকে কাজ করে দেশের স্বাধীনতা আন্দোলন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার সাদাসিধে জীবনধারা ও আদর্শিক দৃঢ়তা তাকে একটি বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। হাজী মোহাম্মদ দানেশ। তিনি সাধারণ পোশাক পরিধান করতেন এবং বিলাসবহুল জীবন থেকে দূরে থাকতেন। দানেশ সবসময় সাধারণ মানুষের, বিশেষত
কৃষকদের অধিকার ও তাদের উন্নতির পক্ষে কথা বলতেন। তিনি ক্ষমতা বা ব্যক্তিগত স্বার্থের চেয়ে সমাজের নিপীড়িত মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিতেন। তার এই সাদাসিধে জীবনধারা এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা তাকে জনগণের মধ্যে বিশেষভাবে প্রিয় করে তুলেছিল। জিয়াউর রহমান। জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং মুক্তিযুদ্ধের বীর। তার সাদামাটা ও সংযমী জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং অতি বিলাসিতা পরিহার করতেন। সামরিক বাহিনীতে কর্মরত থাকাকালীন এবং রাষ্ট্রপতি হওয়ার পরেও জিয়াউর রহমান সবসময় শৃঙ্খলাপূর্ণ ও বিনয়ী আচরণ বজায় রাখতেন। তিনি ব্যক্তিগত সুবিধার চেয়ে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণকে সর্বদা অগ্রাধিকার দিয়েছেন। তিনি মারা যাওয়ার পর শেখ হাসিনা নিজে স্বীকার করেন, তার বাড়ি থেকে ছেঁড়া গেঞ্জি ও ভাঙা সুটকেস ছাড়া কিছুই পাওয়া যায়নি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং মুক্তিযুদ্ধের সংগঠক। তার সাদাসিধে ও বিনয়ী জীবনযাপনের জন্য পরিচিত ছিলেন। তিনি সাধারণ জীবনযাপন করতেন, বিলাসিতা থেকে দূরে থাকতেন এবং সবসময় সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতে পছন্দ করতেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তার জীবনের বেশিরভাগ সময় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করেছেন। তার এই সরল জীবনধারা এবং নিঃস্বার্থ সমাজ সেবামূলক কাজ তাকে জনগণের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় করে তুলেছিল। হোসে মুহিকা। হোসে মুহিকা উরুগুয়ের সাবেক রাষ্ট্রপতি। তার অত্যন্ত সাদাসিধে ও সাধারণ জীবনযাপনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। রাষ্ট্রপতি থাকা সত্ত্বেও তিনি বিলাসবহুল প্রাসাদের পরিবর্তে একটি ছোট কৃষি খামারে বসবাস করতেন এবং পুরনো গাড়ি চালাতেন। মুজিকা তার বেতনের বেশিরভাগ অংশ দান করে দিতেন, শুধুমাত্র তার ন্যূনতম চাহিদাগুলো পূরণের জন্য সামান্য অর্থ রাখতেন। ক্ষমতা ও পদমর্যাদার প্রতি তিনি কখনো আকৃষ্ট হননি, বরং জনগণের সেবাকে জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিলেন। তার এই বিনয়ী জীবনধারা এবং মানবিক মূল্যবোধ তাকে বিশ্বের সবচেয়ে দরিদ্র রাষ্ট্রপতি নামে পরিচিত করেছে, যা মানুষ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। নেলসন ম্যান্ডেলা। ম্যান্ডেলা তার জীবনের অনেকটা সময় কারাগারে কাটিয়েছেন, যেখানে তিনি কঠোর পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে তার নৈতিক শক্তি গড়ে তোলেন। রাষ্ট্রপতি হওয়ার পরেও তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকতেন এবং বিলাসবহুল জীবন পরিহার করতেন। ম্যান্ডেলা সবসময় ক্ষমা, শান্তি এবং মানবাধিকারের পক্ষে কথা বলেছেন। তার এই বিনয়ী জীবনধারা এবং উদার মনোভাব তাকে বিশ্বব্যাপী একজন মহান নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মানুষের স্বাধীনতা ও ন্যায় বিচারের জন্য লড়াই করেছেন। ববি স্যান্ডস, আয়ারল্যান্ড। তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। আইরিশ জনগণের স্বাধীনতার জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। স্যান্ডসের জীবন ছিল নিরবচ্ছিন্ন সংগ্রামের প্রতীক, যা শেষ হয়েছিল 1981 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার বিখ্যাত অনশন ধর্মঘটের মাধ্যমে। 66 দিন অনশন করার পর 27 বছর বয়সে তিনি কারাগারে মারা যান। তার এই আত্মত্যাগ আইরিশ স্বাধীনতা আন্দোলনে নতুন গতি এনে দিয়েছিল এবং বিশ্বব্যাপী ববির নামটি প্রতীক হয়ে ওঠে নির্যাতিত মানুষের সংগ্রামের। তার সাদাসিধে জীবনধারা এবং অনড় সংগ্রামী মনোভাব তাকে ইতিহাসে বীর হিসেবে প্রতিষ্ঠিত করেছে। কুলদীপ নায়ার। তার সাধারণ জীবন যদিও প্রতিভা ও সাহসের মধ্যে লুকিয়ে ছিল, একজন সাংবাদিক ও রাজনীতিবিদ হিসেবে তিনি অনেক সংগ্রামের মধ্য দিয়ে গেছেন। তিনি সরকারের বিরোধিতা করেছেন, অনেকবার জেল খেটেছেন। তিনি সত্যের পেছনে দাঁড়িয়েছেন এবং সাহসের সঙ্গে সত্য প্রকাশ করেছেন। তার সাহস এবং নিষ্ঠা সবার কাছে প্রশংসিত। এখন তোমাদের সামনে দুইটি রাস্তা খোলা আছে। 1. শুরু থেকে গাওয়া বৈষম্য দূর করার গান। 2. 15ই আগস্টের পরিণতির দিকে যাওয়া। 15ই আগস্ট। তোমরা যেই পথে হাঁটছো, যদি এর ফলাফল খুবই ভালো হয়, তাহলে তোমাদের অবস্থা হবে ভিপি নূরের মতো। আর যদি খুবই খারাপ ফলাফল হয়, তাহলে তোমাদের পরিণতি হবে 15ই আগস্টের মতো। ভিপি নূর সম্পর্কে কিছু কথা বলা যাক। যে সমাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মূল্যায়ন করা হয়, সেই সমাজে নূর পচে গেছে।
কারণ তার জীবনধারা এবং তার উপার্জন এগুলোর হিসাব নিকাশ এবং জবাবদিহিতা নিশ্চিত করলেই তার ব্যাপারে সব বোঝা যাবে। যেদিন গণভবনে হাসিনার পায়ে ধরে সালাম করলো, ওই দিন থেকেই তার স্বচ্ছতা নষ্ট হলো। এটা ছিল তার নৈতিক পরিবর্তন। আর তার অর্থনৈতিক জবাবদিহিতা নষ্ট হয় যখন সে তার জীবনধারার পরিবর্তন করল, কিন্তু বৈধ আয়ের উৎস দেখাতে ব্যর্থ হয়। তোমরা নূরের পথ ধরলে তোমাদের প্রতি আমার কোনো পরামর্শ নেই, কিন্তু যদি তোমরা জানতে চাও এর বিকল্প কি আছে, তবে আমার কিছু পরামর্শ আছে। আন্দালিব এবং মাহি বি চৌধুরী তোমাদের চেয়ে জ্ঞানে, গুণে, শিক্ষায় তোমাদের থেকে ব্যক্তিগতভাবে কোনো অংশে কম নয়। এই সব কিছু একত্রিত করেও তারা জনগণের বন্ধু হতে পারেননি। তারেক এবং জয়, এদের কাছ থেকে দুর্নীতির চেরাগটা সরিয়ে নিলে তাদেরকে কুকুরও চাটবে না। তোমরা কি জানো সমষ্টিগতভাবে তোমরা আগামী দিনের নেলসন ম্যান্ডেলা হতে পারো? তোমাদের হাতে বাংলাদেশকে দ্বিতীয় নোবেল জয় করে দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেরকম ইউনুস ও গ্রামীণ ব্যাংক পেয়েছিল। এবার স্টুডেন্ট এবং ইউনুস পেতে পারে বাংলাদেশের জন্য দ্বিতীয় নোবেল। তোমরা যদি চাও ভাসানী, ডক্টর জাফরুল্লাহর মতো চিরস্মরণীয় হয়ে থাকতে, তোমাদের কি করা উচিত? সবার প্রথমেই আগে সরকারিভাবে এটা নিশ্চিত করো 5ই আগস্ট মূলত বাংলাদেশের ইতিহাসে কি ঘটেছিল, গণ অভ্যুত্থান নাকি ছাত্র জনতার বিপ্লব? এটা গণ অভ্যুত্থান হয়ে থাকলে আমাদের প্রস্তাবের সাথে এর কোনো সম্পর্ক নেই। তবে যদি এটি বিপ্লব হয়ে থাকে, তবে আমাদের সবার একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে এবং নির্দিষ্ট একটি দিক নির্দেশনা অনুসরণ করতে হবে। আমাদের এই বিপ্লবে কার্ল মার্কসের তত্ত্ব কাজে লাগাবো না। বাংলাদেশকে পুনর্গঠনের জন্য আমরা প্রফেসর ইউনুস এবং ডক্টর জাফরুল্লাহর কনসেপ্টগুলো কাজে লাগাবো। এই কনসেপ্টগুলোই কার্ল মার্কসের ডাস ক্যাপিটালের আধুনিক রূপ হিসেবে 21 শতকে আমাদের কাজে লাগবে। তবে তার জন্য 5ই আগস্টকে অবশ্যই বিপ্লব হিসেবে আখ্যায়িত করতে হবে, গণ অভ্যুত্থান নয়। দেশকে স্থিতিশীল এবং সংস্কার করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি এই ধাপগুলো বজায় রেখে কাজ করা অপরিহার্য। বিজ্ঞ এবং সচেতন নাগরিকদের বিপ্লবী পরিষদ পরীক্ষিত, বয়স্ক, সৎ এবং দক্ষ লোকদের দ্বারা পরিচালিত, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। জনগণের দ্বারা মনোনীত, প্রধান দায়িত্ব বিপ্লবী পরিষদকে পরামর্শ দেয়া। অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থী এবং জনগণের দ্বারা গঠিত বিপ্লবী গার্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণ। এই সরকার অবশ্যই স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করবে বিপ্লবী পরিষদের কাছে। শিক্ষার্থী এবং জনগণের বিপ্লবী গার্ড, এরা মাঠ পর্যায়ে সার্বক্ষণিক সতর্ক থাকবে এবং সকল অপচেষ্টা দ্রুততম সময়ে রুখে দিবে, যেমনটা সাবেক চিফ জাস্টিসের জুডিশিয়ারি কূপ জারি করার অপচেষ্টা নস্যাৎ করে দিয়েছিল। এরা ইরানের বিপ্লবী গার্ডের মতো। মতামত প্রকাশের প্ল্যাটফর্ম, দেশের সচেতন জনগণ হাজারো পরামর্শ দিচ্ছেন। আমাদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে সচেতন নাগরিকরা তাদের মতামত প্রকাশ করতে পারবেন এবং সমন্বয়করা বাছাই করে তা সরকারের নিকট উপস্থাপন করবেন। আমরা ড্যাশ ক্যাপিটালের ফরম্যাটটা ব্যবহার করব, কিন্তু মন্ত্রটা আমাদের। অনেকেই আছে যারা দাড়ি টুপি এর দুনিয়া দেখতে পছন্দ করে না, আবার অনেকেই দাড়ি টুপি ছাড়া দুনিয়া পছন্দ করে না। যাদের দাড়ি টুপিতে সমস্যা, তারা চায়নার মাও সেতুংয়ের লিটল রেড বুকের তত্ত্বকে অনুসরণ করবে। আর যাদের দাড়ি টুপিতে কোনো সমস্যা নেই, তারা ইরানিয়ান বিপ্লবী গার্ডদের অনুসরণ করুক। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, সুন্দর, ন্যায্য একটি বাংলাদেশ গড়ে তোলা। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আপনাদের যে কোনো পরামর্শ, মতামত, জিজ্ঞাসা জানাতে পারেন আমাদের উক্ত ঠিকানায়। ধন্যবাদ।